ফিরলাম আজকের বাংলাদেশে। স্থপতি মহাশয় ডক্টর বদিউল আলম মজুমদার বলছিলেন তাদের ভূমিকার কথা। আপনি কি মনে করেন সুশীল সমাজ খুব একটি সেফ এবং নিরাপদ জায়গা থেকে আসলে রাজনীতিবিদদের ভূমিকাটা বিশ্লেষণ করে বিচার করে? সেফ তো না, মাঝে মাঝে তাদের বাসাতে বোমা টোমা হয়, পুরোপুরি সেফ না। তবে আমি এই এই ক্ষুদ্র সময়ে, অল্প সময়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় আমরা যারা টকশো করি তার মধ্যে আমাদের একটা বিরাট অংশ অবচেতন মনে বা সুপ্তভাবে একটা বাসনা আমাদের মধ্যে থাকে, আমাদের সুন্দর কথাবার্তার কারণে কখনো না কখনো যাতে অ্যাডভাইজার হওয়ার সুযোগ পাই। ওই জন্য সব কথা সব সময় সঠিকভাবে উপস্থাপন করা থেকে একটু দূরে থাকি। তার মানে কি যারা সঠিকভাবে কথা উপস্থাপন করেন না তারাই শুধু অ্যাডভাইজার হন? না, এটা চিন্তা যে কার বিপক্ষে চলে যায়, আর অ্যাডভাইজারটা কার হবে সেটা তো জানা, সেটা মাঝামাঝি একটা মাঝামাঝি জায়গায়। আর যেমন আপনি আওয়ামী লীগের সমালোচনা করেও বললেন আপনি আওয়ামী লীগের লোক, সেরকম কি অনেকটা? হ্যাঁ, হতে পারে কোয়াইট পসিবল। ওকে, যেরকম অনেকে আছেন যে আমার সাথে কথা বললেন যে এটা আমাদের আওয়ামী লীগের করা ঠিক হয় নাই, কিন্তু টক শো যখন আরম্ভ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে হোয়াট আওয়ামী লীগ ডিড এভরিথিং ইজ রাইট। এইটা আমাকে ভীষণ রকম কষ্ট দেয়। আরেকটা যেটা কথা আমি বলতে চাই যে একটি রাজনৈতিক দল যদি শক্তিশালী হতে চায়, যেরকম আমরা প্রফেশনালি যে কথা বলি যে আমি যদি একটা জায়গায় সুন্দর বাড়ি বানাই এবং আমরা যদি ভালোভাবে থাকতে চাই, তাহলে কিন্তু আমার প্রতিবেশীকেও সুন্দর বাড়িতে রাখার ব্যবস্থা করতে হবে, তার স্বভাব চরিত্র আমার কাছে গ্রহণযোগ্য তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যদি আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারি, যে কোনো একটা সরকারকে শক্তিশালী করতে চাই, তাহলে বিরোধী দলকেও শক্তিশালী করার দায়িত্ব সরকারি দলের। কারণ এই শক্তিশালী বিরোধী দল ওই সরকারি দলের ভুল ভ্রান্তি সব সময় ধরবে, যেটা দলের পক্ষে সম্ভব হবে না, নেতা নেত্রীর পক্ষে সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে বিরোধী দলকে তিনি বা তাদের পক্ষ থেকে ফরমালিটি দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। শক্তিশালী করার চেষ্টা তো তিনি করছেন, পারস্পরিক সহযোগিতা তিনি মাথায়। কিন্তু একটা মজার জিনিস আমি বলি, জাতির পিতা বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন, জনগণের কাছে কনফেস করেছিলেন, আমার চারপাশে চাটার দল, খুব কম দেশের রাষ্ট্রনায়ক এইরকম সৎসাহস নিয়ে সত্যি কথাটি বলতে পায়। 40 বছর পরে আমার নেত্রী সম্প্রতি বলেছেন যে আমি ছাড়া আওয়ামী লীগের সবাইকে কিনতে পারা যায়। যদি এইটি সত্যি হয়, আমি কিন্তু প্রচন্ড রকম ভীত এবং সন্ত্রস্ত। কেন আমি বলি, অর্থাৎ অতি সম্প্রতি ওনার চারপাশে যে লোকগুলি আছে তাদের কেউ না কেউ তাকে প্রচন্ড ভাবে বিট্রে করেছে, তাকে প্রচন্ড রকম আঘাত দিয়েছে, তাকে প্রচন্ড রকম মিথ্যার বাসতি ঘটিয়েছে, যার ফলে ওনাকে এই প্রচন্ড একটি কথা বলতে হয়েছে। এবং আমি এই জন্য ভীত, বঙ্গবন্ধু যখন এইসব কথা বলেছেন তারপরেই কিন্তু ৭৫ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন, আপনি নিশ্চয়ই বলবেন। আমি শুধু দুটি কোটেশন আপনাকে উল্লেখ করতে চাই। গতকাল নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের অনুষ্ঠানে বলেছেন যে অবরোধের শুরুটা আসলে করেছে সরকার, এটি শেষও করতে হবে সরকারকে কোনো না কোনোভাবে। আজকে মাহফুজ আনাম, আপনি জানেন ৭১ টিভির অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ৮টায় হয়, যেটি ৭১, সেই অনুষ্ঠানটির মধ্যেও জনাব মাহফুজ আনাম বলেছেন যে আমি যদি ধরে নেই যে আজকে যে অবরোধ এবং সংকটের দায়ের ৮০% বিএনপির, ২০% সরকারের আছে এবং সরকারের আসলে দায়িত্ব নিতে হবে এটি সমাধান করার। আপনি যদি এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে এবং আপনি দুটি বক্তব্যে পরে আসি, কারণ আগে যে কথাগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু বলি। যেমন বদিউল ভাই যেটা বলছিলেন যে বিভক্তিটা ৯০-এর পর থেকে এসছে, আমার মনে হয় যে বিভক্তির সাথে সাথে উনি যে কথাটা বলেছেন, যেহেতু এই যে বাংলাদেশে বিভিন্ন সুবিধাগুলো দল ভিত্তিকভাবে দেওয়া হয় বা দলের সাথে ঘনিষ্ঠ হলে পায়, এই বিষয়টি ঠিক ৯০-এর পর থেকে এসেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা আরো অনেক আগে থেকেই, এবং এটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করেনি, যার ফলে যারাই যখন ক্ষমতায় আসেন তারা তাদের পছন্দ মতো অনেক ক্ষেত্রেই বানানোর চেষ্টা করেন। সেটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বলা যায় যে আমরা অপছন্দ করলেও এটি একটি উল্লেখযোগ্য দিক। আরেকটি হচ্ছে যে মোবাশ্বের ভাই যেটা বলছিলেন যে ভালো প্রতিবেশী তৈরি করার দায়িত্ব আছে, অবশ্যই আমার প্রতিবেশীকে ভালো করা, কিন্তু প্রতিবেশীরও তো আগ্রহটা থাকতে হবে ভালো হওয়ার। কারণ আমার প্রতিবেশী যদি বোমা মেরে আমাকে মেরে ফেলতে চায়, আমি 15ই আগস্টের কথা বলতে পারি, আমি 21শে আগস্টের কথা বলতে পারি, এরকম অসংখ্য কথা কিন্তু আমি বলতে পারি। তো আমার প্রতিবেশী যদি ভালো হতে চায়, তাহলে আমি যদি দায়িত্বপরায়ণ হই, সহযোগিতা করি, তাহলেই কিন্তু ভালো করা সম্ভব। এবারে আসি যে এই যে অবরোধের কথা যেটা বলছিলেন, অবরোধ শুরু করেছে সরকার। এখন আপনি নাইম ভাইয়ের কোটেশন দিয়ে শুরু করেছেন, নাইম ভাই এখানে নেই। তো এখন নাইম ভাই কিন্তু আবার আমার সাথে আরেকটি অনুষ্ঠানে ছিলেন, ওখানে উনি বলেছিলেন যে
আপনার এই যে অবরোধের কর্মসূচি সাংবাদিকদের চাপাচাপিতে বেগম জিয়ার মুখ না থেকে সেটি গতকাল বেরিয়ে না এসেছে। সেটি গতকালও তিনি বলেছেন, যে- কিন্তু তিনি এই কথা বলেছেন, আমরা যদি শুধু কথাটাই ধরে নেই, যে কথাটি আমিও এন্ডোর্স করছি, যে অবরোধটি শুরু করেছিল সরকার। আপনার মনে আছে 3 তারিখ 4 তারিখ সকল যানবাহন পরিবহন বন্ধ করে সমিতিকে বলে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ ঢাকার দিকে আসতে পারেনি 5 তারিখের সমাবেশকে সামনে রেখে। আপনার নিশ্চয়ই মনে থাকবে এই 5 হ্যাঁ, জনের হ্যাঁ, কথা। সেটি- সেই অবরোধটি শুরু করেছিল সরকার, সেই অর্থে যদি আপনি বলেন। ওকে, সেই অর্থে যদি আমরা বলি অবরোধটি সরকার শুরু করেছিল। সরকার নিশ্চয়ই এই যে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা, বোমাবাজি, এই অবরোধের সময় সরকার নিশ্চয়ই শুরু করেনি এটা। কারণ যদি আমরা ধরে নেই যে রাজনীতিটা তো পারস্পরিক মিথস্ক্রিয়ার ব্যাপার, তাই না? জি। যে এখন ধরেন সরকার, আপনি বলছেন সরকার অবরোধ শুরু করেছিল, জি। অবরোধের পাশাপাশি নিশ্চয়ই সরকার বলে দেয়নি যে আপনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন, বাসে আগুন দেন, তারপরে ধরেন সরকার এখন আর অবরোধ করছে না, অবরোধ শুরু যে- করেছিল সরকার, বিএনপি সেটি চালিয়ে Follow up নিচ্ছে। করেছে। রিলেরেসের ব্যাটনটি এখন বিএনপির হাতে। এবং আপনি যেটি বলছিলেন যে অবরোধে মানুষ পুড়িয়ে মারা, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বিএনপির পক্ষ থেকে প্রায় বলা হচ্ছে যে সেগুলো আসলে সরকারের এজেন্ট প্রভোকেটররা করছে। এখন ধরেন ওই যে বললাম যে জি। যে প্রত্যেকেই তো তার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন, এখানে এটা অনুসন্ধানের বিষয়। তবে একটা কমন সেন্সের বিষয় সেটি হলো যে সরকার যখন ক্ষমতায় থাকে সে কি মানুষ পুড়িয়ে মারার দায়িত্বটা নিবে কিনা, কারণ এটা তো তার উপরে বর্তাবে। তো যার ফলে যদি বলা হয় যে সরকার মানুষ পুড়িয়ে মারছে, এটি বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অবরোধ যে চলছে, এই যে 8 দিন ধরে অবরোধ চলছে, আমরা কি দেখছি যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেকটাই স্বাভাবিক, মাঝে মাঝে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন আজকে যেমন 2টার পরে অনেকগুলো গাড়ি ঢাকা শহরে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেমন অবরোধের সংজ্ঞা একসময় কি ছিল? অবরোধের সংজ্ঞা মানে কি? যে রাজধানীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তাহলে রাজধানীর ভিতরে বোমাবাজি হচ্ছে কেন? রাজধানীর ভিতরে গাড়ি পোড়ানো হচ্ছে কেন? তো একেবারে ওই যে আপনারে বলে দুয়ে দুয়ে যদি 4 মেলাতে চাই, সরকার শুরু করেছে, বিএনপি কন্টিনিউ করেছে, তাহলে আমরা কোথাও পৌঁছতে পারবো না। যেই জায়গাটায় আমাদের আলোকপাত করা দরকার সেটা হচ্ছে যে এই যে অবরোধ, ধর্মঘট, হরতালের মতো বিষয়গুলো যে চলছে, গত কয়েক বছরে এটি বারবার প্রমাণিত হয়েছে যে এই ধরনের কর্মসূচির কোনো আবেদন জনগণের কাছে নাই। এবং ইভেন আজকে সরকারি দল যে আছে, সরকারি দলও যদি আজকে বিরোধী দলে থাকতো, তারাও যদি এই ধরনের কর্মসূচি দিত, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না। তো এখন মানুষ কি চায়? মানুষ চায় হচ্ছে যে গত কয়েক বছরে মানুষের আর্থসামাজিক অবস্থার যে উন্নয়ন হয়েছে, মানুষ চায় তার এই উন্নয়নটা আরো ত্বরান্বিত হোক। মানুষ শান্তি শৃঙ্খলায় সুন্দরভাবে বসবাস করতে চায়। সেই ক্ষেত্রে সরকারের আশু দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখা। স্যার, আমি একটা জিনিস বলতে পারি যে আপনি যে কথা আমি একটু শেষ করি স্যার, এই জায়গায় আমাকে বারবার ইন্টারফেয়ার করলে আমি কিন্তু খেয়ে হারিয়ে ফেলবো। যে আমি একটু শেষ করি, তারপরে আপনি আপনার প্রশ্ন করেন। জি। যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করে নিয়ে আসা, এখন এই স্বাভাবিক করতে গেলে সরকার কিভাবে করবে? সরকার যদি মনে করে যে হ্যাঁ আমরা বিরোধী দলের সাথে আলোচনা সাপেক্ষে এটা করবো, বা বিরোধী দল যদি নিশ্চয়তা দেয় যে না আমরা এই ধরনের সন্ত্রাস সহিংসতার পথ থেকে সরে আসব, একটা আলোচনা শুরু হতে পারে। আবার সরকার যদি মনে করে যে না আমরা যে সমস্ত দুষ্কৃতিকারীরা এই ধরনের চোরাগোপ্তা হামলা করছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমাধান করতে পারবো, সেটি অবশ্য সময়ই বলে দিবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতিতে সংলাপ হওয়া তো খুবই স্বাভাবিক, খুবই কাঙ্ক্ষিত বিষয়, এবং সংলাপটা নিশ্চয়ই আগামী নির্বাচন কবে হবে বা কিভাবে হবে সেটা নিয়ে হওয়ার চাইতে এই যে প্রত্যেকবার আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভব হয় সেটা যাতে আর না হয়, একেবারে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপটা হয়। স্যার, আপনি একটা সংলাপের বা একটা সমঝোতার সম্ভাবনার কথা বলছিলেন, কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় ব্যক্তি কর্তৃপক্ষ আছেন তাদের বক্তব্যে কি আপনি এরকম কোনো লক্ষণ দেখতে পান? তারা তো সবসময় বলছে কোনো ধরনের আলোচনা হবে না। আমি যদি আপনার প্রতিবেশী কথা দিয়েও আবার বলি, আপনি বলছেন যে প্রতিবেশীদেরও ভালো হওয়ার শখ থাকতে হবে, কিন্তু আপনার যারা প্রতিবেশী, আপনি যদি মনে করেন সেই প্রতিবেশীদের এখান থেকে উঠিয়ে ভারতে বা বার্মায় পাঠিয়ে দিবেন, তাহলে সেই প্রতিবেশীটা কেমনে ভালো হবে? না, সেটা ভালো হওয়া সম্ভব না। যেমন আপনি যেমন আপনার অ্যাপ্রোচের মধ্যে মনে হচ্ছে যে আপনি একটা বিশেষ দলকে তুলে আনছেন বারবার, কারণ আপনি বাংলাদেশের রাজনীতিটাকে যদি এইভাবে দেখেন, আপনি দেখেন যে বিএনপির নেতা নেত্রীরা যখন এক ভাষায় কথা বলে, একই ভাষায় আওয়ামী লীগের নেতা নেত্রীরা কথা বলে, আবার একইভাবে আওয়ামী লীগের নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলে বিএনপির নেতা নেত্রীরা সেই ভাষায় কথা বলে। তো সেই অ্যাপ্রোচটা না নিয়ে বরং আমরা যদি পজিটিভ দিকটা খুঁজি, যেমন ধরেন আপনি কালকে যদি এই ইমাম সাহেবের বক্তব্য লক্ষ্য করেন, সব কথার শেষে ইমাম সাহেবও কিন্তু এসে বলেছেন যে সংলাপ হতে পারে। আবার
বিএনপির পক্ষ থেকে তাদের আলাপ আলোচনায় দেখা যায় যে তারাও চায় যে রাজনীতির একটা সমাধান। তো আমরা মনে হয় যে টকশোতে আলোচনা করার একটা উদ্দেশ্য থাকা উচিত যে এই যে রাজনৈতিক যে সংকট চলছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইটা থেকে উত্তরণে আমরা কিভাবে সহায়তা করতে পারি, পরস্পরের প্রতি যে অভিযোগ বা ব্লেম গেম না খেলে। আমার মনে হয় সেটা হওয়া উচিত আমাদের আলোচনার। আমরা এটা বিরতি নিয়ে ফিরি। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার মনে হচ্ছে কিনা যে আমরা ব্লেম গেম না খেলে পরস্পর সহযোগিতামূলক একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারবো? কারণ আমরা দুটি দল, তারা এত দুটি ভিন্ন মেরুতে এখন অবস্থান করছে, এটার মধ্যে কোনো ধরনের কমন ফিল্ড অফ ইন্টারেস্ট আছে কিনা, কাউকে ঘিরে আছে কিনা, সাকিব আল হাসান বা বাংলাদেশের ক্রিকেট দলকে বাদ দিয়ে। আমরা এটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি।